কেম ইমোশন চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আজকে নতুন একটা অধ্যায় নিয়ে স্টার্ট করছি, যেটার নাম হচ্ছে তড়িৎ রসায়ন। এটা এইচএসের জন্য একটা ভাইটাল অধ্যায়। এতে তোমরা অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর জানতে পারবে। প্রথমে আমরা এই অধ্যায়ের শুরুতেই তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষ হলো একটা সিস্টেম যার সাহায্যে আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে বা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি। মানে তড়িৎ রাসায়নিক সেল বা কোষ একটা সিস্টেম, মানে একটা পদ্ধতি, মানে একটা জাস্ট সিস্টেম যার সাহায্যে আমরা তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তোমরা বাস্তবে অনেক উদাহরণ পাও, যেমন ব্যাটারি আমরা ইউজ করে থাকি, যেটা সেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বা অনেক ক্ষেত্রে যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এখানে যখনই আমি সংজ্ঞাটা বললাম তড়িৎ রাসায়নিক কোষের, তখনই আমি বললাম কি, হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, না হলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এর ভিত্তিতে আমরা বলতে পারি কি, তড়িৎ রাসায়নিক কোষকে দুভাগে ভাগ করতে পারি। তাহলে তড়িৎ রাসায়নিক কোষকে আমরা সাধারণত এই যে রূপান্তর, কনভার্সন, এর ওপর বেশ করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যালভানীয় সেল বা ভোল্টীয় কোষ যাকে বলতে পারি। তাহলে একটা গ্যালভানিক সেল, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে একটা হচ্ছে গ্যালভানীয় সেল, তাকে বাংলাতে লিখছি যদি গ্যালভানীয়, আর একটা তোমার তড়িৎ বিশ্লেষ্য সেল কোষ। ঠিক আছে, এখন তাহলে এই যে গ্যালভানীয় সেল বা ভোল্টীয় কোষ যাকে বলছে, এখানে কি হয়, এখানে রাসায়নিক শক্তি কি হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি কনভার্ট হয় তড়িৎ শক্তিতে। আর উল্টোটা কোথায় হয়, তড়িৎ বিশ্লেষ্য ঘটে, অর্থাৎ তড়িৎ শক্তি সেটা কিনা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এক্সাম্পল রয়েছে কিছু, যদি আমি এর ক্ষেত্রে এক্সাম্পল বলি, তাহলে ফেমাস এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল কোষ হচ্ছে এর এক্সাম্পল। আর এর ক্ষেত্রে একটা ফেমাস এক্সাম্পল যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে ডাউন সেল, যেটা আর কি সোডিয়াম ধাতু উৎপাদন যখন হয়, মানে যখন সোডিয়াম ধাতুকে আমরা এক্সট্রা করে উৎপাদন করি, তখন আর কি এখানে ডাউন সেল কাজে লাগে আর কি। এগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে এখন আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্বন্ধে জানলাম। এবারে আমরা একটু ছোট করে জারণ বিজারণ প্রক্রিয়া কাকে বলে সেটা জেনে রাখি। আচ্ছা, যে প্রক্রিয়ায় কি হয় না, ইলেকট্রন বর্জিত হয় তাকে জারণ বলি। তাহলে জারণ মানে কি, ইলেকট্রন বর্জন। আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। অর্থাৎ যে প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে আমরা বলি কি, বিজারণ। ওকে, এখন জারক দ্রব্য কাকে বলবো, তাহলে এখান থেকে যেটা আসছে, জারক দ্রব্য কাকে বলে। জারক দ্রব্য হচ্ছে সেই সমস্ত পদার্থ যে নিজে বিজারিত হয়, নিজে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, কিন্তু অন্যকে জারিত করে। তাহলে নিজে বিজারিত হয়, বিজারিত হবে কি করে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। তাহলে নিজে বিজারিত হয় বাট অন্যকে জারিত করে, মানে পার্শ্ববর্তী যে পদার্থটা রিয়াকশনে অংশগ্রহণ করছে ওর সঙ্গে, তাকে মানে অন্যকে জারিত করে, তাকে আমরা কি বলছি, জারক দ্রব্য। অর্থাৎ তার যে কর্ম, তার ভিত্তিতে নাম হবে। সে কর্ম করছে কি, সে কাজ করছে কি, জারণ করার কাজ করছে, তাই তার নাম অনুসারে তাকে জারক দ্রব্য হলো। কর্মই আসল পরিচয় বলে না, যেহেতু সে কর্ম করছে জারণ প্রক্রিয়া, তাই আর কি তাকে জারক বলবো। সিমিলার যদি বলে বিজারক পদার্থ কাকে বলা হয় বা বিজারক দ্রব্য, সেটা তো সিমিলারলি বলতে পারি, নিজে কি হবে, এখানে জারিত হবে, নিজে জারিত হবে, কিন্তু কর্মটা কি করবে না, অন্যকে বিজারিত করবে, তাই একে আমরা বিজারক দ্রব্য বলবো। ওকে, একটা এক্সাম্পল দিলে তোমরা সবসময় বুঝতে পেরে যাবে। যে ধরো একটা এক্সাম্পল হচ্ছে Zn
সলিড রয়েছে, মানে জিঙ্ক সলিড, তার সঙ্গে কপার 2+ আয়নের বিক্রিয়া করছি, যেটা কিনা অ্যাকোয়াস অর্থাৎ জলের মধ্যে ডিজলভ অবস্থায় রয়েছে। একে যদি বিক্রিয়া করি তাহলে Zn2+ প্লাস সিউ তৈরি হয়, অর্থাৎ সিউটা সলিড হয়, Zn2+ অ্যাকোয়াস হয়। তাহলে কি কনভার্সন হচ্ছে দেখতে পাচ্ছ না, এই যে জিঙ্ক সলিড থেকে Zn2+ আয়ন তৈরি হচ্ছে, অন্যদিকে কপার 2+ আয়নটা কপারে পরিণত হচ্ছে। তাহলে জিঙ্কটা যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ওই জন্য Zn2+ আয়নে পরিণত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটা কি হচ্ছে, এই প্রক্রিয়াটা জারণ হচ্ছে। আর কপার 2+টা যে পজিটিভ আয়ন ছিল, সে দুটো ইলেকট্রন গ্রহণ করে, যে দুটো ইলেকট্রন এ ছেড়েছে, জিঙ্ক ছেড়েছিল, সেই দুটো ইলেকট্রনই এ গ্রহণ করে, কপার 2+টা গ্রহণ করে কপার সলিড তৈরি করছে। এই প্রক্রিয়াটাকে আমরা বিজারণ বলছি, কারণ বিজারণ প্রক্রিয়া হচ্ছে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে। তাহলে এই প্রক্রিয়া, এটা হচ্ছে জারণ স্টেপ, এটা হচ্ছে বিজারণ স্টেপ। এখন দেখতে পাচ্ছ জিঙ্ক কি হচ্ছে, নিজে জারিত হচ্ছে। জিঙ্ক নিজে জারিত হলেও অন্যকে কি করছে, মানে কপার 2+কে বিজারিত করছে। তাহলে জিঙ্ক যেহেতু নিজে জারিত হচ্ছে, জারিত হয়ে Zn2+ পরিণত হয়ে অন্যকে বিজারিত করে দিচ্ছে, তাই জিঙ্ককে আমরা এখানে বিজারক দ্রব্য বলবো আমরা এখানে। তাহলে জিঙ্কটা ওখানে বিজারক দ্রব্য এই বিক্রিয়ার ক্ষেত্রে আর কি। আর সিমিলারলি কপার 2+ নিজে বিজারিত হচ্ছে, কিন্তু অন্যকে কি করছে, জারিত করছে। আর অন্যকে কিছু করবে মানে অন্য, তার কর্মটাই আসল পরিচয়, তাই তার ভিত্তিতে একে নাম দেবো জারক দ্রব্য। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা জারণ বিজারণ প্রক্রিয়াকে বিভিন্ন স্টেপ বা বিভিন্ন জারক বিজারক দ্রব্যকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা আসছি ড্যানিয়েল সেলের ক্ষেত্রে। ড্যানিয়েল সেলের গঠনটা নিয়ে আমরা এবার স্পেসিফিক্যালি খুব ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে রাখি, ড্যানিয়েল সেল আমরা একটু আগে কথা বললাম কার এক্সাম্পল স্বরূপ, আমরা গ্যালভানীয় কোষের এক্সাম্পল স্বরূপ ড্যানিয়েল সেলের কথা বলেছিলাম, যেখানে কিনা তড়িৎ শক্তিটা উৎপন্ন হয় রাসায়নিক শক্তি থেকে, অর্থাৎ এখানে আর কি কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এই কনভার্সনটা ঘটে থাকে ড্যানিয়েল সেলে। এখন ড্যানিয়েল সেলের গঠন তোমাদেরকে আমরা এখন ডিটেলসে বলবো। দেখো এখানে কি করা থাকে, এখানে অ্যাকচুয়ালি সিম্পলি দুটো কাঁচের তৈরি বিকার রাখা থাকে। কাঁচের দুটো বিকার থাকে পাশাপাশি। একটা বিকারে কি করা হয়, একটা বিকারে তোমাকে যে 1 মোলার Zn2 রাখা থাকে, আর একটাতে 1 মোলার কপার সালফেট রাখা থাকে। তাহলে দ্রবণ রাখা রয়েছে এখানে কপার জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ রাখা আছে, এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ রাখা রয়েছে। এবার কি করা হবে, এবার এই যে পাত্রতে Zn2 রয়েছে অর্থাৎ জিঙ্কের সালফেট রয়েছে, তার মধ্যে এটা জিঙ্কের দণ্ড রেখে দেওয়া হয়। তাহলে এটা কিসের দণ্ড, এটা জিঙ্কের দণ্ড। আর এদিকে অর্থাৎ কপার সালফেটের দ্রবণের মধ্যে একটা কপারের দণ্ড রেখে দেওয়া হয়, কপার দণ্ড থাকে। তাহলে এটা জিঙ্ক দণ্ড, এটা কপার দণ্ড। ওকে, এবার কি করা হয়, এবার বলছে যে এই যে দুটো সলিউশনকে, এই দুটো মানে সলিউশনে যে দুটো দণ্ড রয়েছে তাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়। ব্যাটারির সাথে যুক্ত করা হলো, ব্যাটারির সাথে এখানে একটা এখানে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হলো একে। ঠিক আছে, আচ্ছা সেইটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে এখানে। আচ্ছা এই দণ্ডটা এখানে কি, এখানে এটা অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এই দণ্ডটা এখানে অ্যানোড, এই দণ্ডটা এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে এটা, আর যেহেতু এটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে এটা, সেই কারণে ক্যাথোড অ্যানোড হয়ে গেল। এবার বলছে যে একটা লবণ সেতুর সাহায্যে আমরা, সেটা আমি পরে আলোচনা করছি লবণ সেতুটা কি, তার সাহায্যে দুটো দ্রবণকে কানেক্ট করে রাখা হলো। সেই লবণ সেতুটা আমি ডিটেলসে একটু পরে আলোচনা করছি। ঠিক আছে, কানেক্ট করা হলো। এবারে এই সেল যখন রেডি হলো, তখন আমরা এখানে একটা এক্সটার্নাল সুইচ আছে, সেই সুইচটা অন করে দিলাম। অন করে দিলে কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে, তাই তো। এখন তুমি যখন আর কি এটা করতে দেখছো, তখন দেখবে যে যত সময় অগ্রসর হচ্ছে তত কি হচ্ছে যেন এই জিঙ্ক দণ্ড তত সরু হতে থাকছে। মানে জিঙ্কের যেমন যতটা মোটা ছিল বা ওজন যতটা ছিল তত সব কমতে থাকছে, কিন্তু কপার দণ্ডটা আস্তে 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 কী হবে, মোটা হতে থাকবে। তাহলে জিঙ্ক দণ্ড কী হবে, Zn দণ্ড
জেড দণ্ড কি হবে, ক্ষয়তে থাকবে, ক্ষয় ঘটে। আর কপার দণ্ডের ক্ষেত্রে আবার বৃদ্ধি ঘটছে। ওকে। এবার যদি পার্টিকুলারলি বলতে চাই যে তাহলে এটা কেন ঘটছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে এর মধ্যে। অ্যাকচুয়াল বিষয়টা দেখো, যখন তুমি সুইচ অন করলে তখন আর কি এখানে একটা রাসায়নিক বিক্রিয়া করতে শুরু করে দিচ্ছে। সেই রাসায়নিক বিক্রিয়াটা কি, অ্যাকচুয়ালি তখন আর কি এই জেরেন দণ্ডটা দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন তৈরি করতে থাকে। তাহলে জেন দণ্ডটা Zn2+ আয়ন তৈরি করতে থাকে সঙ্গে সঙ্গে দুটো ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। তাহলে সলিড থেকে সে অ্যাকুয়াস দ্রবণে পরিণত হয়ে যায়। অন্যদিকে এই যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন এই দ্রবণে গিয়ে কি করে, এই দ্রবণে যাওয়ার মাধ্যমে সে এই দ্রবণে কি আছে, কপার সালফেট আছে, মানে কি কপার 2+ আয়ন আছে। তাহলে কপার 2+ মানে কপার সালফেট আছে, মানে কপার 2+ আয়ন আছে, SO4 2- আয়ন আছে। সেই কপার 2+ আয়ন ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখানে কপারে পরিণত করবে। এই কপার সলিডটা কি হবে, এর গায়ে আরও স্তরীভূত হতে থাকবে, জমতে থাকবে আরও। এর ফলে কপার দণ্ড মোটা হচ্ছে। অন্যদিকে এখানে কি হচ্ছে, জিঙ্ক সলিড অবস্থা থেকে গলে গিয়ে এখানে Zn2+ আয়নের সংখ্যা আগেও ছিল, এখন অনেক বৃদ্ধি পাচ্ছে। আগে কেন ছিল, Zn2 থাকার কারণে। তাহলে এই প্রক্রিয়াটা হতে থাকছে। এই স্টেপটাকে আমরা কি বলবো, যেহেতু জারণ হচ্ছে কারণ ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এটা জারণ বলছি। আর এই স্টেপটাকে আমরা বিজারণ বলছি। এখন টোটাল সেলের বিক্রিয়া মানে সম্পূর্ণ কোষের বিক্রিয়া যদি বলতে চাই তাহলে কি হবে, Zn সলিড প্লাস কপার 2+ অ্যাকোয়াস, সেখান থেকে তোমার Zn2+ অ্যাকোয়াস প্লাস কপার সলিড তৈরি করছে। এটা টোটাল ওভারঅল সেল রিয়াকশন হলো। তাহলে এই হচ্ছে এটা বিক্রিয়া। এখন এবার আমরা যেটা আসছে, আচ্ছা এবার তোমার ফোনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে তো কপারটাও তো তোমার দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়ন তৈরি হতে পারতো, মানে উল্টো বিক্রিয়াটাও তো ঘটতে পারতো, তাই না, মনের মধ্যে আসতেই পারে। অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, কপারের তুলনায় জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি হওয়ার কারণে এই প্রক্রিয়াটা ঘটছে। এবার আমরা যে এখানে লবণ সেতু ইউজ করলাম, একটু আগে বললাম না যে একটা লবণ সেতু ইউজ করলাম এখানে, এই লবণ সেতুর ফাংশনটা কি, আমরা কেন এমনি তো পয়সা খরচা করে লবণ সেতু তৈরি করে রাখিনি, এর নিচে একটা ফিজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। সেটা কি, দেখো লবণ সেতু বেসিক্যালি কি করে তৈরি করা হয়। লবণ সেতু তৈরি করার জন্য বিভিন্ন রকম সল্ট, যেমন KCl, তারপরে তোমার KNO3, NH4NO3, এরকম সল্ট ইউজ করা হয়। যে কোনো একটা ইউজ করলেই হবে। একে কী করা হয়, একে তো এর সঙ্গে যে কোনো একটাকে নিয়ে তার সঙ্গে আগার মেশানো হয়। আগার মিশিয়ে কি করা হয়, ধরো KClটাই নিলাম, মিশিয়ে আর কি একটা জেলির মতো উপাদান পাওয়া যায়। তাকে আর কি একটা ইউ আকৃতির নলে, মানে কাঁচের তৈরি নলের মধ্যে আর কি দিয়ে রেখে দিয়ে জমানো হয়। জমালেই যে তৈরি হয় তাকে আমরা সল্ট ব্রিজ বলছি, সল্ট ব্রিজ বা লবণ সেতু বলছি। এখন এর ফাংশনটা কি, অবশ্যই আমি যে কোনো সল্ট কিন্তু ইউজ করতে পারবো না এখানে। এমন সল্ট ইউজ করব যেখানে কিনা ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেরই মানে গতিশীলতা অর্থাৎ যাওয়ার প্রবণতা, অর্থাৎ বলতে পারি মোবিলিটি, অর্থাৎ গতিবেগটা দুটো ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোর ক্ষেত্রেই সেম হতে হবে। যেমন এখানে NH4+ এবং NO3- দুজনের ক্ষেত্রেই মোবিলিটি বা গতিবেগ সেম হতে হবে দ্রবণের মধ্যে। মোবিলিটি মানে কি, গতিবেগটা আর কি। আর KNO3 ক্ষেত্রে একই রকম, K+NO3- দুজনের ক্ষেত্রেই গতিবেগটা সেম হতে হবে। এরকম সল্টকে নেবো আমরা। বা KCl এর ক্ষেত্রে K+Cl, মানে দুটো ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে দেখা যায় তাদের গতিবেগটা সেম। এই ধরনের সল্টকে আমরা নেবো, যে কোনো সল্টকে কিন্তু নিতে পারবো না। এর ফাংশনটা কি, অর্থাৎ এই লবণ সেতু যে ইউজ করে আমরা দুটো বাহুকে এরম ডুবিয়ে দিচ্ছি, এর ফাংশনটা কি, কাজটা কি। অ্যাকচুয়ালি এর কাজ হচ্ছে তোমার তিনটে কাজ রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। প্রথম হচ্ছে কি, এরা আচ্ছা এই যে দুটো সেলের কথা বলেছি, মানে সেলের মধ্যে দুটো অংশ বলেছি, এদেরকে অর্ধকোষ বলতে পারি। টোটালটা মিলিয়ে ফুল কোষ বা সেল। এখন এদের মধ্যে অর্ধেক উপাদান, অর্থাৎ এই পার্টটাকে আমরা একটা অর্ধকোষ বলবো, এটাকে একটা অর্ধকোষ বলবো। বেসিক্যালি এই যেহেতু এই পাত্রের মধ্যে আমার জারণ সম্পন্ন হচ্ছে, তাই আমরা এটাকে বলবো জারণ অর্ধকোষ।
আর বেসিক্যালি এখানে যেহেতু বিজারণ সম্পন্ন হচ্ছে তাই একে বিজারণ অর্ধকোষ বলবো। এখন সলভিজের প্রথম কাজটাই হলো এই যে দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা। তাহলে অর্ধকোষ দ্বয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হলো যে এটা তড়িৎ নিরপেক্ষ রাখে, মানে দুটো অর্ধকোষকেই ইন্ডিভিজুয়ালি তড়িৎ নিরপেক্ষ রাখে, তড়িতের কোনো আদান প্রদানে সাহায্য করে না কিন্তু, তাহলে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে। থার্ড যেটা বলছে কি না, এই লবণ সেতুর উপস্থিতিতে একটা দ্রবণ কিন্তু অন্য দ্রবণের দিকে চলে যেতে পারে না আর কি, ঠিক আছে, মানে মিক্সিংয়ে বাধা দেয়। দুটো অর্ধকোষের মধ্যে যে দ্রবণ রয়েছে সেটা তো পরস্পর মিক্সিং করার প্রবণতা থাকতে পারে, সেই মিক্সিংটাকে সে বাধা দেয়। এই তিনটে হচ্ছে কাজ। এবার আমরা একটু আগেই আমরা ড্যানিয়েল সেল নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দেখাবো যে ড্যানিয়েল সেলে কি ভূমিকা রয়েছে, কিভাবে এটা কাজ করে। ড্যানিয়েল সেলটা আরেকবার আঁকা যাক, যে প্রথমে একটা পাত্র রয়েছে, আরেকটা এখানে পাত্র রয়েছে, এখানে ZnSO4 সলিউশন রয়েছে, এখানে কপার সালফেটের সলিউশন রয়েছে, এখানে কপার দণ্ড ডোবানো রয়েছে, আর এখানে জিঙ্কের দণ্ড ডোবানো রয়েছে, এখানে কপার দণ্ড। এই দুটোকে আমরা একটা ব্যাটারির সাহায্যে মিক্সিং করেছি, মানে যুক্ত করেছি, ঠিক আছে, ব্যাটারিটা ইম্পর্টেন্ট নয় এখানে। এবার আমরা কি করছি, মানে এবার একটা সল্ট ব্রিজের সাহায্যে আটকে রেখেছি এখানে। এবার আমরা এখানে আলোচনা করব যে সল্ট ব্রিজটা এখানে কি করে কাজ করে, ঠিক আছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যত বিক্রিয়া অগ্রসর হবে তত কি হবে, তত তোমার দ্রবণের মধ্যে এইখানে কি হবে, জেরেনটা ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন তৈরি করবে, তাই তো। তাহলে যত সময় অগ্রসর হবে তত এই দ্রবণে Zn2+ আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, যার ফলে কি হবে, যার ফলে আর কি তোমার প্রবলেম সৃষ্টি হতে পারে, কারণ পরবর্তীকালে আবার Zn2+ আয়ন থেকে মানে জিঙ্কটা আর কি আর Zn2+ আয়ন দিতে বাধা সৃষ্টি করতে পারে, কারণ এখানে তো অলরেডি অনেক পজিটিভ আয়ন আছে, তাহলে জিঙ্ক থেকে আবার Zn2+ আয়ন আসতে বাধাপ্রাপ্ত হয়। আবার দেখতে পাওয়া যায় যে যদি কপার সালফেট দ্রবণের কথা বলি, এখানে কি হচ্ছে, এখানে যত সময় অগ্রসর হচ্ছে তত তো কপার টু প্লাস আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, তাহলে বেচারা সালফেট আয়ন তোর কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে সালফেট আয়নের সংখ্যা আগে যা ছিল তাই থাকছে, যার ফলে কপার 2+ আয়নের সংখ্যা যত সময় অগ্রসর হচ্ছে কমছে, কিন্তু সালফেটের সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যেমন দেখতে পেলাম যত সময় অগ্রসর হচ্ছে তত আর কি তোমার Zn2+ আয়নের সংখ্যা বাড়ছে, কারণ তো জিঙ্কটা তো ক্ষয় করে Zn2+ আয়ন তৈরি করছে, সালফেট তো তৈরি করছে না, যার ফলে সালফেট আয়নের সংখ্যা তো ফিক্স থাকছে, কিন্তু এখানে Zn2+ এর সংখ্যা বাড়ছে, কিন্তু এখানে আবার সালফেটের সংখ্যা বাড়ছে, তাহলে এখানে ক্যাটায়নের সংখ্যা বাড়ছে, এখানে অ্যানায়নের সংখ্যা বাড়ছে, তাহলে বাড়তে 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 একসময় তাহলে এই সালফেট আয়নটা কী করবে, এই সালফেট আয়নটা যদি এখানে যেহেতু এক্সট্রা পরিমাণে আছে, সে কি করবে, সে এই প্রক্রিয়াটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কারণ সালফেট আয়ন আছে মানে নেগেটিভ চার্জের অধিক্য আছে, তার মানে সে তার মধ্যে যাবতীয় যে কপার 2+ আয়ন আছে তাকে সংরক্ষিত করার চেষ্টা করবে, তাকে আর ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত করতে দেবে না, যার ফলে দেখা যাবে যে যত সময় অগ্রসর হবে এই প্রক্রিয়াটা যদি তুমি লবণ সেতুর উপস্থিতিতে মানে লবণ সেতুর অনুপস্থিতিতে করো প্রক্রিয়াটা, তাহলে দেখতে পাবে এই যে পাত্রটা পজিটিভ, এর মধ্যেকার সলিউশনটা পজিটিভ তৈরিগ্রস্ত হবে, আর এর মধ্যেকার সলিউশনটা নেগেটিভ তৈরিগ্রস্ত হয়ে যাবে, তাহলে কি হবে, আখেরে আমার প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। তো এই প্রক্রিয়াটা বন্ধটাকে আমাকে অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ প্রক্রিয়াটা চালু রাখার জন্য আমরা লবণ সেতু ইউজ করি। লবণ সেতু কী করবে যেন, যখন তুমি এই লবণ সেতুটা ডুবিয়ে দিয়েছো তখন লবণ সেতুর মধ্য থেকে এক্সট্রা অ্যানায়ন কী করবে, এক্সট্রা অ্যানায়ন মানে এর মধ্যে যে অ্যানায়নটা রয়েছে, এদের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন দূরেই রয়েছে, তো তাহলে এর মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন যে দুটো রয়েছে তার মধ্যে অ্যানায়নটা এই পাত্রে প্রবেশ করবে, অর্থাৎ এই ZnSO4 দ্রবণে প্রবেশ করে এক্সট্রা যে Zn2+ আয়ন তৈরি হয়েছে যার জন্য সমস্যা তৈরি হচ্ছিল তাকে নিউট্রাল করে দেবে। অন্যদিকে লবণ সেতু থেকে কিছু পরিমাণ ক্যাটায়ন উৎপন্ন হবে, যে ক্যাটায়নটা এই পাত্রের মধ্যে প্রবেশ করে এক্সট্রা সালফেট আয়নকে প্রশমিত করে দেবে, তাহলে এক্সট্রা যে আয়ন তৈরি হয়েছে যার প্রভাবে আর কি প্রক্রিয়াটা বন্ধ হওয়ার চেষ্টা করছিল তাদেরকে নিউট্রাল করে দিয়ে আমার প্রক্রিয়াটাকে আবার সচল রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে তোমার লবণ সেতুর ফাংশন।
এবার আমরা সরল ভোল্টীয় কোষ নিয়ে আলোচনা করব। সরল ভোল্টীয় কোষ। এখানে দেখো কি বলছে না, এখানে এটা খুব ইজিলি ব্যাপার। এখানে একটাই পাত্র নেওয়া হয়। যদি গঠনটা দেখি আমরা, এখানে আমরা একটাই পাত্র নিই, একটাই বড় বিকার নিই। সেই বিকারের মধ্যে আমরা H2SO অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটা দ্রবণ, লঘু ডাইলিউট H2SO4 এর দ্রবণ রাখি। আর এই পাত্রের মধ্যে দুটো দণ্ড ডুবিয়ে রাখি। এখানেও সেই আমরা জিঙ্ক দণ্ড, কপার দণ্ড এই দুটো ইউজ করে থাকি। তাহলে এখানে জিঙ্ক ইউজ করলাম, এখানে কপার দণ্ডটা ডুবিয়ে রাখলাম। তাহলে এখানে একটা জিঙ্ক দণ্ড, এটা কপার। তাহলে অবশ্যই এটা অ্যানোড, এটা ক্যাথোড। ব্যাটারির সঙ্গে যুক্ত করে রেখেছি এটা এই অবস্থাতে। এখন এই প্রক্রিয়াটা যখন ব্যাটারি তুমি মানে সুইচ অন করলে, অর্থাৎ তড়িৎ প্রক্রিয়া পরিবহন প্রক্রিয়া যখন স্টার্ট করলে, তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি এখানে না জেডেনটা কি করবে, এখানে সে একই প্রক্রিয়াটা দেখাবে। অর্থাৎ জেডেনটা Zn2+ আয়ন তৈরি করবে এবং দুটো ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা, এই পাত্রের মধ্যে কি রয়েছে? H+ আয়ন আছে আর SO4 2- আয়ন আছে, তাই তো? এখন তাহলে এই যে দুটো ইলেকট্রন তৈরি হলো, ওই দুটো ইলেকট্রন এবার H+টা গ্রহণ করবে, কারণ এখানে তো ক্যাটায়ন শুধু H+ আছে। তাহলে H+টা তোমার গ্রহণ করলো, দুটো H+, দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 তৈরি করে দিল, ব্যালেন্স করে দিলাম। তাহলে এটা আছে তোমার ক্যাথোড বিক্রিয়া হচ্ছে, যে যেহেতু এটা ক্যাথোড বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, আর এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তাহলে এই প্রক্রিয়া চলতে থাকছে। যদি ওভারঅল প্রক্রিয়ার কথা বলি, মানে ওভারঅল কি বিক্রিয়া ঘটছে অ্যাকচুয়ালি এখানে, সেটা হচ্ছে এটাই, Zn+2H+ ইকুয়াল টু Zn2+ প্লাস H2। এটা অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস, কারণ জলে দ্রবীভূত ছিল যেহেতু, এটা সলিড ছিল। আর এটা গ্যাস আকারে বেরোবে আর কি, বুদবুদ বেরোবে এখান থেকে। এটা হচ্ছে তোমার সরল ভোল্টীয় কোষ। এবার আমরা যেটা আসছে পরাবর্ত এবং অপরাবর্ত তড়িৎ রাসায়নিক কোষ। পরাবর্ত এবং অপরাবর্ত আমরা বিচার করব তিনটে ধর্মের উপর বেস করে। কোনো তড়িৎ রাসায়নিক কোষ যদি তিনটে ধর্ম মেনে চলে তখন তাকে পরাবর্ত বলবো, যদি না মেনে চলে তখন তাকে অপরাবর্ত বলবো। তিনটে ধর্ম কি? এক নম্বর যে ধর্ম হচ্ছে যে, দেখো আমরা এখানে কি বলছি, এখানে একটা মানে যে সেলের মধ্যে একটা কোষের বিভব রয়েছে, মানে কোষের একটা নির্দিষ্ট ফিক্সড বিভব রয়েছে, আর তুমি বাইরে থেকে যে এক্সটার্নাল ব্যাটারি ইউজ করছো তার একটা বিভব রয়েছে। তাহলে সেলের একটা বিভব রয়েছে, মানে কোষের একটা বিভব রয়েছে বা পোটেনশিয়াল রয়েছে। আর তাকে আমরা যদি বলি ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ই প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর বাইরেরটা অর্থাৎ বহিস্থ যে ব্যাটারি ইউজ করছো তার তো একটা বিভব বা ভোল্টেজ রয়েছে, তাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ই এক্সটার্নাল বলছি, ই এক্স বলছি, রিপ্রেজেন্ট করছি ই অফ ই এক্স। এখন এক নম্বর শর্ত যেটা হচ্ছে যে যদি দুটো সমান হয়ে যায়, অর্থাৎ ই প্রাইম অর্থাৎ সেলের বিভবটা যদি বাইরের যে ব্যাটারি রয়েছে তার বিভবের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে বলছে যে কোনো প্রক্রিয়া চলবে না, অর্থাৎ কোনো কোষীয় বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, কোনো কোষীয় বিক্রিয়া সংঘটিত হবে না। দু নম্বর হচ্ছে যদি কোনোভাবে ই প্রাইমটা অর্থাৎ সেল বিভবটা যদি কোনোভাবে বেশি হয়ে যায় এক্সটার্নাল তুলনায়, তাহলে কি হবে? তাহলে একটা প্রক্রিয়া চলবে, যেই প্রক্রিয়াটা তাদের কোষের পোটেনশিয়াল অনুযায়ী হবে, অর্থাৎ কোষের পোটেনশিয়াল অনুযায়ী যে বিক্রিয়া হওয়ার কথা সেইটা হবে। আমি একটু পরে বলছি যে ডিটেলসে। অর্থাৎ একটা প্রক্রিয়া রিয়াকশান ঘটবে যেটা আর কি অ্যাকর্ডিং টু সেল, অর্থাৎ সেলের ভিত্তিতে ঘটবে বিক্রিয়াটা। আর তিন নাম্বার বিষয় হচ্ছে যদি ই এক্সটার্নালটা বেশি হয় ই এর তুলনায়, তাহলে কি হবে? তাহলে উল্টো বিক্রিয়া ঘটবে, অর্থাৎ রিভার্স রিয়াকশান, ওপরে যা রিয়াকশান আছে তার ঠিক উল্টো বিক্রিয়া, রিভার্স রিয়াকশান ঘটবে। এই তিনটে শর্ত মেনে চললেই বলবো তাকে পরাবর্ত প্রক্রিয়া, মানে পরাবর্ত সেল বলবো, যে কোষটা এটা মেনে চলবে আর কি।
এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি ড্যানিয়েল সেল, যেটা বলছি না, ওই ড্যানিয়েল সেল হচ্ছে পরাবর্ত সেল, অর্থাৎ ওরা ওই তিনটে কন্ডিশন মেনে চলে। অর্থাৎ 1 নম্বর কন্ডিশন হচ্ছে যদি কোষের পোটেনশিয়ালের তুলনায় যদি বহিস্থ পোটেনশিয়াল সমান হয় তাহলে কোনো প্রক্রিয়া রিয়াকশান ঘটবে না। যদি সেলের পোটেনশিয়াল বেশি হয় বহিস্থর তুলনায় তাহলে স্বতঃস্ফূর্ত সেল অনুযায়ী বিক্রিয়াটা ঘটবে। আর যে উল্টোটা ঘটে অর্থাৎ এক্সটার্নালটা অর্থাৎ বহিস্থ বিভবটা বেশি হয় কোষের তুলনায়, মানে সেলের পোটেনশিয়াল তুলনায়, তাহলে কি হবে না রিভার্স প্রক্রিয়াটা ঘটবে, অর্থাৎ যে প্রক্রিয়া আগে ঘটছিল তার উল্টো প্রক্রিয়াটা ঘটবে। ঠিক আছে, একটা এক্সাম্পল স্বরূপ বলছি যে ড্যানিয়েল সেল হচ্ছে রিভার্সেবল সেল, অর্থাৎ পরাবর্ত প্রকারের সেল। কারণ ড্যানিয়েল সেলটা প্রথমটা মেনে চলে, অর্থাৎ যদি তুমি বাইরের পোটেনশিয়ালটা আর ভেতরের পোটেনশিয়াল সমান হয়। আচ্ছা, যদি ভেতরের পোটেনশিয়াল মানে কি বলতে চাইছে? আচ্ছা, একটা বিষয় দেখো, ZnS প্রক্রিয়াটা কি হচ্ছে, কপার 2 প্লাস অ্যাকোয়াস বিক্রিয়া করে তোমার এখানে Zn2 প্লাস প্লাস কপার তৈরি করছে, এই প্রক্রিয়াটা ঘটছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা আমার হচ্ছে কি না, এটা কি হচ্ছে, জারণ হচ্ছে, এটা বিজারণ হচ্ছে, এটা তাহলে এটা বিজারণ, এটা আছে তোমার জারণ। এখন Zn2 প্লাস অবলিক Zn, একে বলছি Zn2 প্লাসের বিজারণ বিভব। আর কপার 2 প্লাস অবলিক কপার, একে আমরা বলছি কপার 2 প্লাসের বিজারণ বিভব। এখন যেহেতু এখানে কপার 2 প্লাসে দেখো কপারে তৈরি হচ্ছে, তাই নিশ্চয়ই বলতে পারি কপার 2 প্লাসের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, কারণ কপার 2 প্লাসে বিজারিত হচ্ছে যেহেতু। আর জেরেনটা এখানে নিজে জারিত হচ্ছে, তার মানে Zn2 প্লাসের বিজারিত হওয়ার প্রবণতা কম কিন্তু জারিত হওয়ার প্রবণতা বেশি, ওই জন্য জিনটা আর কি Zn2 প্লাসে পরিণত হচ্ছে। তাহলে এদের মধ্যকার যে বিয়োগ ফলাৎ ই সেল ইজিক্যাল টু ওই কপার 2 প্লাস, মানে কপার 2 প্লাসের যেটা অ্যাকচুয়াল ঘটছে, কপারের বিজারণ ঘটছে, মাইনাস Zn2 প্লাস অবলিক Zn, অর্থাৎ Zn2 প্লাসে বিজারিত হওয়ার প্রবণতা। এই দুটো বিয়োগ ফলকেই আমরা বলি সেলের বিভব। এখন এইটা আমি ডিটেলসে পরে আলোচনা করব, এটা নিয়ে ডিটেলসে আরও। যাই হোক, এই সেলের মানটা যদি এক্সটার্নালের সঙ্গে সমান হয় তাহলে এই প্রক্রিয়া ঘটবে না। যদি দেখা যায় যে এক্সটার্নালটা আবার কম হয় সেলের তুলনায়, তাহলে কি হবে, তাহলে এই প্রক্রিয়াটাই ঘটবে, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটাই ঘটবে। যদি মানে এই মেন বিক্রিয়া অর্থাৎ মানে যে বিক্রিয়া ঘটছে সেটাই ঘটবে আর কি। ঠিক আছে, যদি এক্সটার্নালটা বেশি হয় সেলের তুলনায় তাহলে উল্টো প্রক্রিয়া ঘটবে, অর্থাৎ সেখানে কিন্তু কপার Zn2 প্লাস প্লাস Cu ইকুয়াল টু Cu2 প্লাস প্লাস Zn তৈরি হবে, এই প্রক্রিয়া মানে উল্টো প্রক্রিয়াটা ঘটবে। তাই আমরা এই তিনটে সূত্র মেনে চলছে, শর্ত মেনে চলছে বলেই আমরা বলতে পারি কি না ড্যানিয়েল সেল হচ্ছে পরাবর্ত সেল। অন্যদিকে আমরা ওই যে সরল ভোল্টীয় কোষ বললাম না, ওটা হলো তোমার অপরাবর্ত সেলের এক্সাম্পল, কারণ ওরা আর কি তোমার 3 নাম্বার সূত্রটা মেনে চলে না। যদি সরল ভোল্টীয় কোষের কথা বলি আমি, তাহলে সরল ভোল্টীয় কোষ এর ক্ষেত্রে কি আছে, এর ক্ষেত্রে মেন যে প্রক্রিয়া ঘটে কি ঘটে না, Znটা H প্লাসের সঙ্গে বিক্রিয়া করে Zn2 প্লাস প্লাস H2 তৈরি করে, এই প্রক্রিয়া চলছে। এখন এর ক্ষেত্রে এটা হচ্ছে তার মেন প্রক্রিয়া, তার রিভার্স প্রক্রিয়া নিশ্চয়ই উল্টোটা হওয়া উচিত, অর্থাৎ Zn2 প্লাস প্লাস H2 ইকুয়াল টু H প্লাস প্লাস Zn। এই প্রক্রিয়াটা হচ্ছে মেন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেটা দেখা যায় যখন সেলটা বড় হয় এক্সটার্নাল তুলনায়, অর্থাৎ সেলের মানটা বেশি হয় যখন। আর যদি আমি বলি যে উল্টে দেবো, অর্থাৎ সেলটা যদি কোনোভাবে কম করা যায়, মানে এক্সটার্নালটা যদি বাড়ানো যায়, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই উল্টো প্রক্রিয়াটা ঘটবে না, এর পরিবর্তে অন্য প্রক্রিয়া যে কপার প্লাস H প্লাস ইকুয়াল টু কপার 2 প্লাস প্লাস H2, এই প্রক্রিয়াটা ঘটবে। নিশ্চয়ই দুটো প্রক্রিয়া আলাদা, মানে এর রিভার্স নিশ্চয়ই এটা নয়, রিভার্স হলো তো এইটা বিক্রিয়া করে এই দুটো তৈরি করতে পারতো, কিন্তু সম্পূর্ণ অন্য বিক্রিয়া দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু সেকেন্ড এবং থার্ড সূত্রটা মানে লটা মেনে চলে না সরল ভোল্টীয় কোষটা, তাই আমরা বলতে পারি যে এটা একটা অপরাবর্ত কোষের এক্সাম্পল। আজকে এখানে পর্যন্ত থাক, পরের দিন আমরা আরও ডিটেলসে আলোচনা করব।